তাহলে আমরা অল সেট রেডি লাগেজ নিয়ে। এই যে হচ্ছে মা ঢোকার মুখে একটি সুন্দর গণেশ। আমরা শ্রী উদুপি ভবনে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এই আমার টি এসে গেছে। এখন প্রায় 6টা বাজে। কি সুন্দর এখন ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। কিচিরমিচির করে পাখি ডাকছে, অপূর্ব লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে, মানে গুড ফ্রাইডে 29th of March। হ্যাঁ, আজকে আমরা ট্রাভেল শুরু করছি। আমাদের যে 2 days and 3 nights-এর একটা ট্রাভেল আছে, তো সেটাতেই আমরা যাচ্ছি। মা রেডি হচ্ছে, রাজীব স্নান করছে, আর আমি অর্ধেক রেডি হয়েছি। ভাবলাম ব্লগটাকে শুরু করেই দিই, তোমাদেরকে একটা গুড মর্নিং বলেই নিই। তারপর তো আরও আসছে অনেক কিছু এই 3 দিনে, তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো আমাদের লাগেজ মোটামুটি রেডি। মার ঘরে আছে, ওটা জাস্ট বার করতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা অল সেট রেডি লাগেজ নিয়ে। হ্যাঁ, সবাই রেডি, আর এখন বেরোবো। তাও লেটই হয়ে গেল, জানো তো। আমাদের বেরোনোর কথা ছিল 6টা, এখন 6:30 বাজে। আধা ঘন্টা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না। তো যাই, চটপট নিচে যাই, লাগেজগুলো তুলি, পরে কথা হচ্ছে। আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাবে। হ্যাঁ, চলো। ঠিক আছে। রাজীব নেমে গেছে সব লাগেজ নিয়ে, তাই গেল। চলো, লেটস গো। অল সেট টু গো। মাও রেডি। মা ঠিকঠাক রেডি? এক্সাইটেড? ভালো লাগছে? হাসছোই তো না, হাসো একটু। আরে হাসো, দাঁতগুলো বেরিয়ে যাবে। তো দাঁত কি মুশকিল, দাঁত বেরোবে। খোগলা আছে, ও কিচ্ছু হবে না, বয়স হলে তো হতেই পারে এইসব। যাই হোক, তোমার দেখতে ভালো লাগছে। এটা সেই নতুনটা না, যেটা একটা কিনলে তাদের মধ্যে একটা ভালো লাগছে বেশ দেখতে। ও, বাইকটা চালাবার সময় ছিল না। তোমার লাঠিটা তো দরকার নাকি? লাঠিটা হ্যাঁ হাঁটাতে দরকার, তাহলে লাঠিটা সঙ্গেই রাখো, এটা কখনো মিস করো না, নাতে হাঁটতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো এবার উঠি। সো লাগেজ সব উঠে গেছে, আমরা গাড়িতে বসে গেছি। এবার রাজীব স্টার্ট করবে। মা ঠিক আছে তো? মুখটা দেখাও একবার এদিক দিয়ে। এই যে হচ্ছে মা। রাজীব কি দেখায় বলছিল? ওটাই, আমাদের এখান থেকে আমরা এখন হোয়াইটফিল্ড কার্ডুগুড়ি থেকে স্টার্ট করছি। তো আমাদের এখান থেকে এখন 2টো রুট দেখাচ্ছে। একটা হচ্ছে হসুর কৃষ্ণাগিরি হয়ে একটা রুট দেখাচ্ছে, আর একটা রুট দেখাচ্ছে কোলার হয়ে, হোসকোটে হয়ে। তো আমি ওই রুটটা ধরেই যাবো, হোসকোটে কোলারটা, কারণ ওটাতে কম দেখাচ্ছে টাইমটা। এইটা উপরেরটা, তো ওটা ওই রুটটা ধরেই যাবো। তো 333 কিলোমিটার, 6 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ভগবানের নাম নিয়ে স্টার্ট। আমরা বেরিয়ে পড়েছি, কিছুটা এসেছি। এটা হচ্ছে সিগেহালি রোডটা। তো আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করবো সিটির মধ্যে না, অফকোর্স। তাই তো রাজি, একটু হাইওয়ে দিকে গিয়ে, হ্যাঁ একটু হাইওয়েতে পৌঁছাই, তারপর কোথাও একটা দেখে ভালো জায়গা আমরা 3 জনে ব্রেকফাস্ট করবো। এই আমরা ফার্স্ট টোলটা ক্রস করলাম, হোসকোটে টোল না এটা, ওটা ক্রস করলাম। সামনে হালকা একটু জ্যাম আছে, বাট আই গেস ব্যারিকেড করে রেখেছে, ওই জন্য একটু কনজেস্টেড লাগছে এই জায়গাটা। ঠিক হয়ে যাবে, এটা পেরোলেই আমার মনে হয় আবার ফাঁকা রাস্তা পাবো। হেভি লাগছে, অনেক দিন পর অ্যাকচুয়ালি আমরা বেরোলাম, দ্যাট মাকে নিয়ে। তো খুব মজা হচ্ছে, জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে হাইওয়েতে। কি ব্রাইট সানি ওয়েদার না? ব্যাঙ্গালোরের এই একটা মজা, জানো তো, একটুখানি সিটির বাইরে বেরোলেই এত সুন্দর মাখনের মতন রাস্তাওয়ালা একটা হাইওয়ে, আর এই গ্রিনারি, আর কি অপূর্ব ফুলগুলো দেখো। এগুলো মোস্ট প্রবাবলি আমার মনে হয় কাগজ ফুল, ওইগুলোই মনে হচ্ছে হবে। এতটা স্পিডে গাড়িটা চলছে, তুমি জানি না তোমরা ঠিক ফলো করতে পারছো কিনা, বাট ভীষণ সুন্দর লাগছে। আর রাস্তার কথা তো নতুন করে আর কিছু বলার নেই, ব্যাঙ্গালোরের এই হাইওয়ের দিকে রাস্তাগুলো অপূর্ব হয়। গাড়ি চালিয়ে খুব মজা, তাই না রাজীব? যদিও আমি ড্রাইভিং সিটের পাশেই বসি, বাট তাহলেও রাজীবের মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি যে ও খুব এনজয় করছে এত সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালানোতে। আমি মানে যারাই ড্রাইভ করে
এরকম সুন্দর ভালো রাস্তায়, তারা প্রত্যেকেই এনজয় করে, এটাই হচ্ছে ব্যাপার। দারুণ লাগছে কিন্তু। হলুদ ফুল, পিঙ্ক ফুল, মাঝে মাঝে একটু সাদাও চোখে পড়লো। আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। মা পাহাড় দেখতে পাচ্ছ? একটু আগে গেলে একটু ভালো করে দেখতে। ওই তো সামনেও আছে, দেখো সামনেটা দেখো, লেক লেক, ওটা একটা লেক, দেখতে পাচ্ছ? খুব বড় এটা। আর ওখানটা না আমি আর রাজীবের আগে গেছি, ওই পাড়ের কাছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দেয় জানো। এমনি তোমার অতটা বোঝা যায় না রাস্তার ওপর, এমনি মানে দাঁড়ালে, কিন্তু ওইখানে পাশে গিয়ে দাঁড়ালে জলের, কি সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, অপূর্ব লাগে। এর আগে আমরা বোধহয় দুবার এসেছি না, দুবার এসেছি এমনি জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে ওই পাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। ওখানে একটু জল কাদা ওই যা হয় আর কি, তো বসা যায় না, কিন্তু ওই দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, খুব সুন্দর লাগে। অথচ কিন্তু রোদ, এমনটা নয় যে মানে রোদ নেই, সেটা নয়, যথেষ্ট রোদ, কিন্তু ওই লেকের পাশে আমি জানি না, মনে হয় জলটার জন্যই হাওয়াটা খুব ঠান্ডা। হ্যাঁ, এই পাহাড়ে এই যে নুড়িগুলো দেখাচ্ছে না, এই নুড়িগুলো মানে এমনি পাহাড়ের থেকে এই নুড়িগুলো পাহাড়টা খুব ভালো লাগছে দেখতে। নুড়ি মানে কি? ছোট ছোট পাথর আর কি। আচ্ছা আচ্ছা, ছোট না গো, এগুলো বড় বড় পাথর, এখান থেকে ওরকম লাগছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে এটা। কিরকম না দেখো, ও কিরকম বেকায়দায় রয়েছে, কিন্তু কিছু পড়ে যাবে না। হ্যাঁ, অদ্ভুত না? মনে হচ্ছে একটু ধাক্কা দিলে পড়ে যাবে। হ্যাঁ, বাট এগুলো বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর ধরে এরকম ভাবেই রয়েছে, কিছুতেই এগুলো। পাথরের তলায় দাঁড় করিয়ে ফটো তুলেছিল, বিশাল বড় গোল, বিশাল বড় পাথর। কোথায়? ওই সাউথ ইন্ডিয়াতে গেছিলাম, কোন জায়গাটা আমার খেয়াল নেই ঠিক, মানে ছবিটা আছে। ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে একদম বিশাল বড় একটা পাথরের নুড়ি, যেন মনে হচ্ছে এমন ভাবে আছে পাথরটা, যেন মনে হচ্ছে একটু যদি টোকা দেওয়া হয় পাথরটা করাতে করাতে চলে আসবে। আর পুরীতে না, কোন রকের দিকে? না রে, সাউথ ইন্ডিয়া না, সাউথ ইন্ডিয়ার দিকে বলছি। সাউথ ইন্ডিয়ার দিকে বেড়াতে গেছিলাম, কোন জায়গাটা আমার ঠিক খেয়াল পড়ছে না। এত সুন্দর লাগছে দেখতে, মানে রাজীবকে ঠিক তার তলায় ওর বাবা দাঁড় করিয়েছে, যেন মনে হচ্ছে ঠিক রাজীবের মাথার ঠিক ওপরে রয়েছে পাথরটা। ও তখন ও ছোট, রাজীব তখন অনেক ছোট, ওই বছর 3-3.5 মনে আছে। ও বাবা, ব্রাউন কালারের গেঞ্জি পরে দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 3.5 বছর বয়স। বাবা, ওইটুকু বয়স তোমার গেঞ্জির রং মনে আছে? ব্রাউন কালার, এখানটা সাদা সাদা ছিল, তাই না? হ্যাঁ, ওইটা পরেই তোর মাথাটা ফেটেছিল সেই। ওর মাথাও ফাটিয়ে ফেলেছে। হ্যাঁ, অনুর বিয়ের সময় ওই গেঞ্জিটা পরে আমার মাথা ফেটেছিল। ওখানটা এই সাদা জায়গাটা পুরো লাল হয়ে গেছিল। ওই গেঞ্জিটা পরেই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, পাথরটা নিচে। হাফ প্যান্ট পরেছিল তা? হ্যাঁ, তখন তুমি বেবি রাজীব ছিলে। কথাটা বলেও কিরকম হাসি পেল আমার, বেবি রাজীব। যাই হোক, কিছু কিছু এরকম না হয় জানো তো, কি গো, মানে অনেক ছোটবেলার কথা অনেক বড় বয়স অব্দি মনে থাকে। হ্যাঁ, আমারও কিছু কিছু কথা, অনেক ছোটবেলাকার কথা মানে মনে থাকে, মনে আছে আমার এখনো, অনেক দিনের কথা। হয়তো কিছুদিন আগেকার কথা হয়তো ভুলে গেছি, কিন্তু অনেক ছোটবেলাকার কথা মনে আছে। হ্যাঁ, এটা হয় মেমোরির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, রাজীব তো এরকম অনেক ছোটবেলায় অনেক জায়গাতেই গেছে ঘুরতে, কিন্তু একটা গেছিলাম না দিল্লি না কোথায়। হ্যাঁ, ওই সেই জ্বর এসে গেল, বাবা বিশাল গালাগালি, জ্যাকেট পরলো না, এইবার ওইটা করে ছবিটা তুললো,
স্টাইল করে। হ্যাঁ, ওর বাবা পড়াবে আর ও পড়বে না, সে কিছুতেই পড়লো না। ওই করে ফটোটা মানে কোথায় যেন গিয়েছিল, একটা যোধপুর না কোথায় এরকম জায়গা একটা কোথায়, আর কি হাওয়া চালাচ্ছে, ওইখানে স্টাইল মেরে দাঁড়ালো, দাঁড়িয়ে ছবি তুললো, ব্যাস। তারপরে একদম ধুম জ্বর, এত জ্বর এসে গেল ওকে নিয়ে। আমাদের আরো প্ল্যান ছিল হরিদ্বারের দিকে যাওয়ার, মানে অত জ্বর দেখে না ওর বাবা আর ভরসা পেল না, আবার আমরা ব্যাক করলাম বাড়ির দিকে। হ্যাঁ, সেই তখন তো ছোট নাকি? তখন বয়স কত হবে, এই 6 বছর বয়স। ছোটই তো। হ্যাঁ, তখন দিল্লিতে গেছিলাম ওকে নিয়ে, রাজস্থান, দিল্লি। আমার ওই স্টাইল মেরে গেঞ্জি পরে ছবিটা তুলেছিলাম মনে আছে, হলুদ রঙের, হালকা একটা সুন্দর হলুদ রঙের ছিল গেঞ্জি ছিল, তার সেখানে বেশ সাদা রঙের প্যান্ট ছিল। আর ওইটা ওর পরতে খুব পছন্দ করতো। এবার ওইটা ওর বাবা ওকে পরিয়েছে, পরিয়ে বলছে যে লাল জ্যাকেটটার ওপর পর। একটা খুব ভালো জ্যাকেট ছিল, কিছুতেই এই জ্যাকেটটা পরবে না। সেই মানে এত স্টাইল বেশি, চলে আসলো। হ্যাঁ, জ্যাকেটটা পরলে ওর মানে এই হয়ে যাবে আর কি, স্টাইলটা নষ্ট হয়ে যাবে, সেই আর কি। তাহলে তুমি ছোট থেকেই এরকম স্টাইল টেল করতে ভালোবাসো? তা বুঝছি। ওরে বাবারে, কি ছিল ওটা? যাক, ভালো, সেই স্টাইল তোমার এখনো কন্টিনিউ হচ্ছে। তুমি স্টাইল আর ছাড়তে পারোনি সেই 3.5 বছর বয়স থেকে, তোমার স্টাইল রয়েছে। এটা পড়বে না, ওটা পড়বে না, বাহানা ছিল। আর এখনো স্টাইল বলতে ওই একটাই জানে রাজীব, কালো। যাই কিনবে কালো, মানে সিরিয়াসলি এক এক সময় বিরক্ত লাগে আমার, এত কালো জামা কাপড়। আর একটু কত রং পৃথিবীতে, আর রাজীবের শুধু কালো পছন্দ। মানে ভগবানের দয়ায় এবার যে লেটেস্ট যে শপিংটা হয়েছে, যার মধ্যে একটাও পরে রয়েছে, সেটা কালো নয়, তাও ওই ব্লু। তো ঠিক আছে, এত কালো পছন্দ তোমার কেন বলো তো রাজীব? আমার স্যুট করে কালো। তোমাকে স্যুট করে? আচ্ছা, আর কোন রং স্যুট করে না তোমাকে? আর রংটা দুধে আলতা না, দুধে আলতা রং না, কালোটা ফুটে। এ বাবা, এরকম ভাবে বলে না, গায়ের রঙের সাথে কি যায় আসে, মন সাফ হোনা চাইয়ে, হ্যাঁ না? দুধে আলতা কালোটা স্যুট। যাকে আমরা অনেক গল্প টল্প করলাম, এবার খুব খিদে পেয়ে গেছে জানো তো। আমি রাজীবকে কখন থেকে বলছি যে রাজীব এবার কোথাও একটু দাঁড়াও, 8টা বাজে, এরপর গা গোলাবে, মানে পেট টেট গোলাবে এবার যদি না খাই। যা হয় আর কি, সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, খিদে তো পেয়েই যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। দেখি রাজীব কোথায় থামায় আমাদের। ওখানে তোমার এম্পায়ার যেটা ছিল, ওখানে তো বেস্ট সেকশনটা কামাত। সাউথ ইন্ডিয়ানই খাওয়ার ইচ্ছা আছে, জার্নির সময় একটু লাইটই রাখি আমরা খাওয়া দাওয়া। তো সেই জন্য ওখানে দাঁড়াবো ভাবলাম, কিন্তু ওখানে রাজীবের পছন্দ না, বলতে দূর আগে বহুবার খেয়েছি ওখানে, এখন আর খাবো না অন্য কোথাও। যদিও খাবো সাউথ ইন্ডিয়ানই, দ্যাট ইজ ফর শিওর, বাট ওই আর কি। তো দেখি নেক্সট চলে ওখানে যাই, তারপর আসছি আবার। এই আমরা শ্রী উদুপি ভবনে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ভালোই জায়গাটা, খিদেও পেয়ে গেছে। ভেতরটা খুবই সুন্দর, ঢোকার মুখে একটি সুন্দর গণেশ। ভেতরে এলাম, মোটামুটি ভালোই, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনোদিন আগে খাইনি, ফার্স্ট টাইম এখানে ঢুকেছি। বাইরেও আউটডোর সিটিংয়েও আছে বসার জায়গা, তারপর উপরে এখানে সিঁড়ি দিয়ে ওপরেও জায়গা আছে বসার। ভালো, সুন্দর। খাওয়া দাওয়াটা কিরকম সেটা দেখা যাবে। কি খাবে? আমি ধোসা খাবো, মশলা ধোসা।
মশলা ধোসা আর চিনি দিয়ে চা খাবো। চিনি দিয়ে চা? চিনি ছাড়া? চিনি ছাড়া না, চিনি না দিলে আমি দুধ চাটা ভালো লাগে না। ও বাবা, চিনি দিয়ে খাবে বলছো গো? যাই হোক, ঠিক আছে। আর তুমি কি অর্ডার করেছো? আমার পুরি। পুরি খাবে? পুরি সবজি খাই, বড়া তো নেই, বড়া না থাকলে আমার ধোসা ঠিক ভালো লাগে না বাইরে থেকে। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমিও ভাবছিলাম একটুখানি ওই বড়া খাবো আর প্লেন ধোসা খাবো, বাট ওটা তো নেই, ক্লিয়ার করা যাবে। আমি অর্ডার করেছি আনিয়ান উত্তাপা আর একটা কফি খাবো। ব্ল্যাক কফি তো পাবো না এখানে, বাইরে বেরোলে ব্ল্যাক কফিটা একটু মুশকিলই হয় পেতে, ব্ল্যাক কফি ব্ল্যাক টি। তো যাই হোক, ওই যদি চিনি ছাড়া পাই ভালো, না তো ওই চিনি দেওয়াই খেয়ে নেবো। আর ঘুরতে বেরিয়ে আর কতটা রেস্ট্রিকশন করবো, যতটা সম্ভব চেষ্টা করবো, বাট না হলে না। মায়ের আর টিনার খাবার এসে গেছে। মায়ের হচ্ছে মশলা ধোসা, টিনার হচ্ছে অনিয়ন উত্তাপা। অনিয়ন উত্তাপা। আমারটা এখনো আসেনি। তুমি শুরু করো, আমি মা শুরু করো। ভালো ভালো, হালকা একটা ঘিয়ের গন্ধ আছে, ভালো লাগে। ওরা বলে অনিয়ন উত্তাপা, কিন্তু এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গোটা জিরা সবই দেখতে পাচ্ছি। ভালো লাগে, ভালো। মা কেমন খাবারটা? হ্যাঁ ঠিক আছে, খাবার এসে গেছে। এই সুগারলেস পেয়েছি জানো, রাজবেটা অন্যটা দুটোই সুগারলেস। সুগারলেস না, মানে বলে উইদাউট সুগার। এখানকার সুগারলেসের ফান্ডা হচ্ছে কম চিনি। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, এখানে দোকানে সুগারলেস বললে কম চিনি বলা দিয়ে দেয়, তাহলে বলতে হবে উইদাউট সুগার, তাহলে ঠিক আছে। এই আমার টি এসে গেছে, উইদাউট সুগার টি। জাস্ট একটা আপডেট দেওয়ার ছিল। আমাদের আজকে তো ট্রিপে ছিলাম, মহাবালিপুরম ট্রিপটা সবাই জানো, বাট আনফর্চুনেটলি একটা অঘটন ঘটে গেল। মা যেখানে আমরা ব্রেকফাস্টটা করছিলাম, ব্রেকফাস্ট করার পর মা একটু ওয়াশরুম গেছিলো। এবার ওয়াশরুমে পড়ে গিয়ে মায়ের এমন লাগলো বাঁ পায়ে, তো মার যেতে হাঁটতেই পারছিল না। সো ওখান থেকে আমরা আবার মাকে কোনো রকমে গাড়ি করে তুলে আমরা আবার এই হোয়াইটফিল্ড মানিপাল হসপিটালে এলাম। তো ওখানে সিটি এমআরআই এক্সরে সব কিছু হওয়ার পর ডাক্তার বললো যে একটা ফ্র্যাকচার হয়েছে। এবার মাকে এখন অ্যাডমিট করতে হবে, কালকে অপারেশন। এখন মোস্ট প্রবাবলি 3-4 দিন কি 5 দিন হয়তো মাকে থাকতে হবে এখন অ্যাডমিটেড। তারপর ডিসচার্জ করবে, তারপর দেখা যাবে কবে মা আবার নেক্সট ফিট হয়। মানে মোটামুটি 1.5 থেকে 2 মাস লাগবে বললো ডাক্তার, পুরোপুরি আবার নর্মাল হাঁটার জন্য। তো যাই হোক, আমাদের এই ট্রিপটা আপাতত ক্যান্সেল। তো আমরা ফেরত চলে এলাম এখন হসপিটালে। এখন মাকে এখন অ্যাডমিট করে সুস্থ করে তারপর নিয়ে যাই, তারপর পরে আবার ট্রিপের কথা ভাববো। এখন এই মা তো অ্যাডমিট হয়েছে, ওয়ার্ডে শিফট করে দিয়েছে। তো এখন কালকে মোস্ট প্রবাবলি সার্জারিটা হবে। তখন কখন হবে সেটা এখনো জানায়নি। এখনও ওই কার্ডিও ডিপার্টমেন্ট থেকে একটা গোয়ার নিতে হবে, ওটা বাকি আছে। তো এখন বাকি সব ডাক্তারই ঘুরে গেছে, দেখে গেছে, তো ওইটা এখন বাকি আছে। তো দেখা যাক, কালকে একটা কার্ডিও প্লাস পালমোনোলজিস্ট এই দুজনের থেকে গোয়ার নিয়ে তারপর ওরা এগোবে। তো এখন ওই জন্য সার্জারির টাইমটা এখনও দেয়নি। তো রাতে আমি থাকবো, আমি একবার বাড়ি যাবো, টিনাকে ড্রপ করে দিয়ে আবার চলে আসবো। এখন মা খাচ্ছে, মায়ের ডিনার। এখন বাজে 7:40, মার এখনই ডিনার হয়ে যাচ্ছে। মা খেতে পাচ্ছে না, টিনা খাইয়ে দিচ্ছে। আর মা বাঁ দিকটা একদম করতে পারছে না। মা খাওয়া দাওয়া হয়েছে? কমপ্লিট? বেশি জল খেও না। মার খাওয়া হয়ে গেছে,
এবার একটু জাস্ট বেরোবো, টিনাকে ড্রপ করবো, দিয়ে আমি একটু কিছু খেয়ে আবার চলে আসবো। তাহলে পরে আপডেট দিচ্ছে আবার কি হচ্ছে না হচ্ছে, কালকে মোস্ট প্রবলি আপডেটটা দিতে পারবো সকালবেলা। ওকে চলো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না আজকের মতো। তো আবার দেখা হবে কালকে আপডেট করবো মায়ের কি কখন হবে না হবে সার্জারিটা আপডেট করবো। Good afternoon everyone, welcome back to the channel. আজকে স্যাটারডে 30th of March, গুড ফ্রাইডের পরের দিন। লাস্ট ব্লগে তো তোমরা দেখলে যে মা শরীরটা খারাপ হয়েছে, মা পড়ে গেছে। তো আজকে সার্জারি ছিল, তাই এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। মার সার্জারি ভালোভাবেই হয়ে গেছে, মা এখন হসপিটালের আইসিইউতে রয়েছে। তো যেটা কিনা একদম ন্যাচারাল, বিকজ একটা এজের পর ওরা ডিরেক্টলি ওয়ার্ডে শিফট করে না, প্রথমে ওরা আইসিইউতে রাখবে একটা দিন জাস্ট ফর অবজারভেশন, আর কিছু না, সব ঠিকই আছে এমনিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন কিছুদিন ওই রকম ডেলি ব্লগ আমি দিতে পারবো না, আমার বা রাজীবের কারোরই মানসিক অবস্থা এখন ডেলি ব্লগ করার মতন নয়, বাট আপডেট একটা দেওয়াটা দরকার, সেটা আমাদের মনে হয়েছে। তাই আজকে এইরকম একটা সময় ক্যামেরাটা অন করলাম। এইটুকুই বলার যে সব ঠিক আছে, পোস্ট সার্জারি কিছুটা টাইম লাগবে পুরোটা মায়ের রিকভারিতে, ঠিক আছে, ওটা তো পরে। এখন আপাতত আইসিইউতে আছে, কালকে হয়তো ওয়ার্ডে দিয়ে দেবে। তো এই এক মিনিট, সরি। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো এখনকার মতো আমি এখানেই মানে এন্ড করছি। আমি পরে আবার কবে ভিডিও অন করব, কবে কীরকম কী সিচুয়েশন থাকবে, সেটা যখন আবার পারবো তখন তোমাদের আপডেট দেব। তো এই হচ্ছে ব্যাপার, পরে আবার তোমাদের সাথে কথা হলে তোমাদের জানাচ্ছি কি হলো না হলো। বাট এটাই ভালো যে সার্জারিটা সাকসেসফুল হয়েছে, সব কিছু ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আইসিইউতে যখন থাকে তখন তো পেশেন্ট পার্টিদের থাকতে দেয় না, কোনো রকম অ্যাটেন্ডেন্টকেই থাকতে দেয় না। তো আজকে আর থাকার মতন উপায় নেই আমার আর রাজীবের। তো সেই জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি। কালকে সকাল 10টায় ভিজিটিং আওয়ার্স, তখন আবার আসতে হবে। তো বাড়িতে গিয়ে আমি জানি না আর কিছু ব্লগ করবো কি না, আপাতত এইটুকুই আপডেট। পরে কি হয় না হয় সেগুলো পরে তোমাদের জানাচ্ছি, এই আর কি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে। কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, বাড়িতে এসে খুব টায়ার্ড লাগছিল দুজনেরই। একটু ফ্রেশ হলাম, তারপর রাজীব আবার হসপিটালে গিয়েছিল, ইন্স্যুরেন্সের কিছু কোয়েরি ছিল যেগুলো ক্লিয়ার করা দরকার ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো নেক্সট ডে 31st of March। আজকে সকাল এখন 9:15 বাজে, আর আমরা রেডি হয়ে গেছি। আমরা বেরোচ্ছি এখন, আবার হসপিটালে যাব। মা যেহেতু এখন আইসিইউতে আছে, তো ওই ভিজিটিং আওয়ার্স ছাড়া তো ওখানে ঢুকতে পারবো না, দেখা যাবে না মাকে। ওই টাইম ফ্রেমটার মধ্যেই আমাদের যেতে হবে। তো যাই হোক, এই 9:30 নাগাদ বেরোবো। আর রাজীব একটা ওই মেডিসিনসের ছবি তুলছে, ডক্টর চেয়েছে, আইসিইউর যারা ডিউটি ডক্টর থাকে তারাই চেয়েছে। মোস্ট প্রবাবলি আজকে মাকে হয়তো ওয়ার্ডে শিফট করে দেবে। ঠিকই আছে মা, বাট ওখানে গেলে আরও ভালো করে জানতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখানে যাই, তারপর কি হয় না হয় দেখি, তারপর তোমাদের নেক্সট আপডেটটা দেবো।